নমস্কার, বিকেল 5টায় 5টার 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। নজর আমাদের দিল্লিতে, আর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রিসভার প্রথম বৈঠক, অর্থাৎ জানিয়ে দেওয়া হবে কোন মন্ত্রক কার কাছে যাচ্ছে, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছুক্ষণের মধ্যে সেই খবর আমরা আপনাদের দেব, আপডেট এবং এক্সক্লুসিভ। কিন্তু তার মাঝে আরো একটা খবর রয়েছে, যে খবরে আমাদের সবার নজর রয়েছে, তাহলে এই জগৎ প্রকাশ নাড্ডা যখন তিনি ক্যাবিনেটে, অর্থাৎ যখন তিনি মন্ত্রিত্ব পাচ্ছেন, তাহলে এবার বিজেপির সর্বভারতীয় সভাপতি কে হবেন? মোদীর মন্ত্রিসভায় জেপি নাড্ডা, তাহলে এবার তার জায়গায় কে থাকবেন? সংঘ ঘনিষ্ঠ কেউ কি? এমন কোন নাম উঠে আসছে, অচেনা নাম, নাকি কোনো চেনা পরিচিত মুখের উপরেই ভরসা রাখবে বিজেপি? আমার সঙ্গে মৈত্রী নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছে। মৈত্রী, কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা জেনে যাব কোন ক্যাবিনেট কার কাছে যাচ্ছে, কে কোন পোর্টফোলিও পাচ্ছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে এই মন্ত্রিত্বর বাইরেও আরো একটা পদ, বিজেপির ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতির পদ। কে সেই পদে থাকছেন? কারণ জগৎ প্রকাশ নাড্ডা থাকছেন না। কোন কোন নাম হাওয়ায় ভাসছে? দেখো, বেশ কিছু নাম কিন্তু এখন হাওয়ায় শোনা যাচ্ছে, এবং দেখো প্রাথমিকভাবে যে নামগুলো প্রথম পর্যায়ে শোনা যাচ্ছিল, জগৎ প্রসাদ নাড্ডা, তার যখন জানুয়ারি মাসে তার সর্বভারতীয় সভাপতি হিসেবে তার কার্যকাল শেষ হয় এবং তিনি এক্সটেনশনে ছিলেন, 30শে জুন সেই মেয়াদ উত্তীর্ণ হওয়ার কথা ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু নাম ঘোরাফেরা করছিল বিজেপির অন্দরে। তার মধ্যে মোহনলাল খট্টার ছিলেন, তার মধ্যে শিবরাজ সিং চৌহানের নাম ছিল। তারা পোক্ত রাজনীতিক, তারা এর আগে মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন, এমন লোকের নাম ঘোরাফেরা করছিল। কিন্তু গতকাল দেখা গেল তাদের ক্যাবিনেটে তারা জায়গা পেয়ে গিয়েছেন, ফলে তাদের সে জায়গায় নতুন করে তাদের নাম কনসিডার হওয়ার সুযোগ নেই। ফলে এবার কাদের কাদের নাম, সেক্ষেত্রে নাম উঠে আসছে, বিএল সন্তোষের নাম শোনা যাচ্ছে, সংঘ ঘনিষ্ঠ, এবং বিএল সন্তোষ যিনি সংগঠনের একেবারে ওতপ্রোতভাবে যুক্ত। তিনি বিজেপি সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি, তিনি অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি, তিনি গোটা ব্যাপারটা দেখেন এবং সংগঠনটাকে পুরোপুরি দেখেন। এছাড়া সুনীল বানসালের নাম শোনা যাচ্ছে, মহারাষ্ট্র থেকে তাওরের নাম শোনা যাচ্ছে। এই নামগুলি তো রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু একটি নতুন নাম, এবং যেটি একেবারে নতুন, এবং তার মন্ত্রিসভায় না থাকাটাও একটা স্পেকুলেশনের জন্ম দিয়েছে এক্ষেত্রে। অনুরাগ ঠাকুর তিনি এবারের মন্ত্রিসভায় কিন্তু জায়গা পাননি, এবং বিজেপির ক্ষেত্রে যদি গত কয়েকটা ট্রেন্ড দেখা যায়, গত কয়েকটা বিধানসভা নির্বাচন যেখানে যেখানে বিজেপি জিতেছে, সেই সব জায়গায় কিন্তু তারা নতুন মুখ এবং ইয়াং ফেসকে নিয়ে এসেছেন, ইয়াং ব্লাডকে নিয়ে এসেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে অনুরাগ ঠাকুরকে কি এত বড় দায়িত্ব দেওয়া হতে পারে, সেই সম্ভাবনার কথাও কিন্তু উঠে আসছে। যদিও প্রাথমিকভাবে বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে যে যেই বিজেপি সর্বভারতীয় সভাপতি হন না কেন, তার সংগঠনের সঙ্গে তার একটা ওতপ্রোতভাবে সম্পর্ক থাকতে হবে, তাকে দীর্ঘদিন সংগঠন চালানোর একটা তার এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি সেটা না থাকে, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে সেই জায়গাটা দেওয়া যাবে না। তার কারণ আমরা দেখেছি বিজেপি সর্বভারতীয় সভাপতি হিসেবে কারা কারা ছিলেন। অমিত শাহ ছিলেন, তার আগে রাজনাথ সিং ছিলেন, এবং তারপরে এখন যদি দেখা যায়, এবং জেপি নাড্ডা তিনি 5 বছর ধরে সামলেছেন। ফলে এই যে, এবং এরা প্রত্যেকেই কিন্তু একের পর এক নির্বাচন সামলেছেন, এবং সংগঠনকে মজবুত করতে তাদের ভূমিকা বিজেপির মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারেই দেখা হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এমন কোনো মানুষকেই বিজেপি সর্বভারতীয় সভাপতির দায়িত্ব তারা দেবেন যিনি সংগঠনের সঙ্গে যুক্ত। বিভিন্ন নাম ঘোরাফেরা করছে অতনু, বিভিন্ন নাম শোনা যাচ্ছে। এরকমও হতে পারে যে এই নামের মধ্যে কেউ হলেন না, একেবারে নতুন মুখ যিনি সংগঠনের হতেই পারে। সেক্ষেত্রে সংঘের স্বীকৃতি জরুরি, সংঘ ঘনিষ্ঠ হওয়া জরুরি। মৈত্রী, এই সুযোগে চট করে একটু জেনে নিতে চাইবো, এই যে ক্যাবিনেট পোর্টফোলিও দেওয়া হবে, হ্যাঁ, তো সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 4টি জায়গা, সেই গুরুত্বপূর্ণ 4টি জায়গা সম্ভবত বিজেপির হাতেই থাকছে। প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং অর্থমন্ত্রক এবং বিদেশ মন্ত্রক। তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে অভিজ্ঞ মুখ যারা গত মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেছেন, তারাও রয়েছেন এখানে, এই মন্ত্রিসভার মধ্যেও রয়েছেন তারা। যেমন অবশ্যই বলতে হবে নির্মলা সীতারামনের কথা, অবশ্যই বলতে হবে অমিত শাহর কথা এবং রাজনাথ সিং এর কথা।
একেবারে দেখো, সাধারণভাবে যদি একটা সিকোয়েন্স দেখা যায় সচরাচর বিগ ফোর অর্থাৎ এই মূল চারটি যে মন্ত্রক রয়েছে, এই মূল চারটি মন্ত্রকের যারা দায়িত্ব পান প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পর সচরাচর দেখা যায় যে পরপর এই চারজনই শপথ গ্রহণ করছেন। যদি সেই সিকোয়েন্সটার দিকেও নজর রাখা যায়, গতকাল নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারপরে কারা কারা শপথ নিলেন, তারপরেই নিলেন রাজনাথ সিং শপথ নিলেন, তারপরে নিলেন অমিত শাহ, তারপরে শপথ গ্রহণ করলেন এবং তারপরে নীতিন গাডকারি এবং তারপরে দেখা গেল জেপি নাড্ডা, এই চারজন কিন্তু পরপর শপথ গ্রহণ করলেন। ফলে যেটা মনে করা হচ্ছে যে এই চারজনের মধ্যে বিগ ফোর হয়তো বন্টন করা হতে পারে। নির্মলা সীতারামন তিনি কিছুটা পরে তিনি শপথ গ্রহণ করেছেন। এখনো পর্যন্ত বিজেপি সূত্রে যেটুকু জানা যাচ্ছে যে নিজেদের হাতেই কিন্তু তারা বিগ ফোর রাখতে চাইছেন, যদিও এখনো পর্যন্ত এবং এর মধ্যে কিছু শাফলিং হতে পারে। প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্রমন্ত্রক এর মধ্যে কিছু শাফলিং হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও সেটা চূড়ান্ত নয়। তবে তার সঙ্গে সঙ্গেই কিন্তু অর্থমন্ত্রকেও কিছু মন্ত্রী বদল হতে পারে, কিন্তু সেটা থাকবে বিজেপির হাতেই, এমনটাই কিন্তু বিজেপি অন্দরসূত্রে খবর। ইতিমধ্যে জেডিইউর তরফ থেকে গ্রামোন্নয়ন মন্ত্রক চেয়ে রাখা হয়েছে, কারণ তারা চান যে গ্রামোন্নয়ন মন্ত্রক তাদের হাতে থাকুক। অন্যদিকে যে টিডিপির তরফ থেকে কিন্তু ট্রান্সপোর্টের মতো বা ট্রান্সপোর্ট এবং ইনফ্রাস্ট্রাকচারের দিকের মন্ত্রক তারা চেয়ে রেখেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে নিজেদের দুই খুব ইম্পর্টেন্ট এই দুই যে শরিক রয়েছেন তাদেরকে খুশি করতে কোনো মন্ত্রক দেওয়া হয় কি না সেটা নজরে থাকবে। এবং সেটা মনে করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই ক্যাবিনেট বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। প্রথম ক্যাবিনেট বৈঠক মোদি 3.0 বা এনডিএ সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক, এবং সেই ক্যাবিনেট বৈঠকের শেষ হওয়ার মধ্যেই কিন্তু পোর্টফোলিও প্রকাশ্যে চলে আসবে এবং তখনই জানা যাবে। সুতরাং আর কিছুক্ষণের অপেক্ষা মৈত্রী, আর কিছুক্ষণের মধ্যেই তোমার থেকেই আপডেট নেব। এক্সক্লুসিভ খবর পাবেন নিউজ 18 বাংলায়। দিল্লি থেকে কোন মন্ত্রিত্ব কার যাচ্ছে, এবং যেমন জগৎ প্রকাশ নাড্ডা বা জেপি নাড্ডা তিনি যেহেতু বিজেপি সর্বভারতীয় সভাপতি থাকতে পারছেন না, ঠিক তেমনই এক পদ নীতিতে বিশ্বাসী ভারতীয় জনতা পার্টির বঙ্গ বিজেপির অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি পদে থাকতে পারবেন না সুকান্ত মজুমদার। তিনি মন্ত্রিত্ব পাচ্ছেন, কিন্তু তাহলে সুকান্ত মজুমদারের জায়গায় কে হবেন বিজেপি রাজ্য সভাপতি? সুকান্ত মজুমদারের কাছে জানতে চাওয়া হয়েছিল। দল ঠিক করবে, তবে দল আপাতত আমাকে রাজ্য সভাপতি রেখেছে। যতদিন রাজ্য সভাপতির পদে অন্য কেউ না আসীন হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার। দল ঠিক করবে, তবে দল আপাতত আমাকে রাজ্য সভাপতি রেখেছে। যতদিন রাজ্য সভাপতির পদে অন্য কেউ না আসীন হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্যের দায়িত্ব আমার। কিন্তু সেই অন্য কেউটাকে, অনেকগুলো নাম তো ভেসে আসছে, দিলীপ ঘোষের উপরে কি আবার দায়িত্ব দেওয়া হবে নতুন করে, নাকি শ্রমিক ভট্টাচার্য দায়িত্ব পাবেন? অনেক নাম ভেসে আসছে, তার মধ্যে মনোজ টিগ্গার নামও ভেসে আসছে। দিল্লি থেকে মনোজ টিগ্গা আমাদের কি জানালেন শুনুন। আমরা কোনোদিনও কোনো আশায় পার্টি করিনি, আমরা দলের একজন সাধারণ কর্মী হিসাবে কাজ করি। অনেকবার আমাকে এমএলএ সিট টিকিট দিয়েছে, 2001, 2006, 2011, 2016 সালে জিতেছি, 21-এ জিতেছি, 2004-এ লোকসভা টিকিট দিয়েছে, 2009-এ দিয়েছি, 2024-এ জিতেছি। যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্বটা আমরা পালন করব। যে দায়িত্ব দিক না কেন, আমরা একদম সাধারণ কর্মী। পার্টি দায়িত্ব দিলে অনেস্টলি একদম দায়িত্ব কর্তব্য নিয়ে আমরা সেই দায়িত্বটা পালন করব। যে সকলকে নিয়ে চলতে পারবেন, দল আগামী দিন মজবুত হবে এবং লক্ষ্য হচ্ছে 2026 যাতে আমরা ক্ষমতায় আসতে পারি। ঠিক তাই, 26 অর্থাৎ মাত্র 2 বছর। এই 2 বছরের মধ্যে সংগঠন মজবুত করতে হবে এবং 2019-এর থেকে ভোট কমেছে 2024-এ, সেই মেরামত করতে হবে। তার জন্য পার্টির হাল, বঙ্গ বিজেপির হাল ধরবে কে, তা একমাত্র কেন্দ্রীয় নেতৃত্বই ঠিক করতে পারবে। আর হয়তো 2-1 দিনের মধ্যেই বা আজও হয়তো জেনে যেতে পারবো। কিন্তু দৌড়ে বেশ কিছু নাম ভাসছে এবং সেই নামগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন মনোজ টিগ্গার কথা বললাম, শ্রমিক ভট্টাচার্যের নাম রয়েছে, জগন্নাথ সরকারের নাম রয়েছে। কে হবেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হয়তো জানা যাবে খুব দ্রুতই। তবে ভোট কিন্তু আসছে, আবার একটা ভোটের পরে আরেকটা ভোট। 4টি আসনে, বিধানসভা আসনে ভোট হবে। কোন কোন আসনে কবে হবে ভোট জানাবো বিরতির পর, সঙ্গে থাকুন। আর্দ্রতা বেশি, ওইখানে পুরুলিয়ার গরমটা ঠিক কিরকম? পুরো শুষ্ক গরম নাকি ওখানেও আর্দ্রতা রয়েছে?
দেখো সান্নিক, আর্দ্রতা রয়েছে এবং এই কারণে অস্বস্তি বেড়েছে এবং তীব্র গরমের সাথে সাথে একেবারে অস্বস্তিকর গরম যেটাকে বলে সেটাই পুরুলিয়ার। সাধারণত এই ধরনের গরম শুষ্ক গরম হয় পুরুলিয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে এই ক্ষেত্রে একেবারেই অস্বস্তিকর গরম এবং প্রচণ্ড ঘাম হচ্ছে। একটু বেলা বাড়লেই রাস্তায় বেরোনো মুশকিল, কার্যত আগুন ঝরছে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা 42.4 ডিগ্রি। ফলে দিনে দিনে তাপমাত্রা যেভাবে বাড়ছে তাতে বৃষ্টি না হলে সাধারণ মানুষের এই পরিস্থিতি থেকে মুক্তি নেই এবং জেলার বাসিন্দারা চাইছে একটা বৃষ্টি হোক, বৃষ্টি এলেই স্বস্তি মিলবে। তার কারণ যেভাবে গত কয়েকদিন ধরে তাপমাত্রা বাড়ছে এবং অস্বস্তিকর গরম, অসুস্থ হয়ে পড়ছে বাইরে বেরোলে, বেলা বাড়লেই রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে আসছে, খুব প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না। এবং যেটা তোমাকে বললাম, তাপমাত্রা 42 ডিগ্রি পেরিয়ে গেছে। যেভাবে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী দিনে বৃষ্টি না হলে সত্যি সমস্যায় পড়তে হবে। পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত স্বস্তি কিন্তু মিলবে না। আমি একটু ঝাড়গ্রামের ছবিটাও জানার চেষ্টা করব। রাজু রয়েছেন আমাদের সঙ্গে। রাজু, দেখো, প্রথমেই বলবো যে বাতাসের মধ্যে আর্দ্রতা রয়েছে এবং যার কারণেই প্রচন্ড ভাবে ভ্যাপসা গরম। কারণ যেখানে তাপমাত্রা আজ প্রায় 43 ডিগ্রি রয়েছে, সেক্ষেত্রে সকাল থেকে চারিফাটা রোদ রয়েছে এবং সেই রোদ্দুর সাথে বাতাসের মধ্যে যেভাবে আর্দ্রতা রয়েছে সে কারণে লু বইছে বাতাসে। আর রাস্তার মধ্যে যে সমস্ত মানুষজন বেরোচ্ছেন তারা মাথায় ছাতা কিংবা মুখে কাপড় বেঁধেই বেরোচ্ছেন, কারণ সকাল থেকে যেভাবে এই গরমে জেরবার হয়ে পড়েছে জেলার মানুষজন, ঠিক তেমনই গত দুদিন ধরে দেখা হয় তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাচ্ছে এবং গতকাল আগামীকাল আরো তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে, প্রায় 44 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা যাবে এমনটাই জানা যাচ্ছে। আজকের যে তাপমাত্রা তা হয়তো দুপুরের পর আরো ঊর্ধ্বমুখী হবে, কারণ বিকেল 5টা পর্যন্ত প্রায় 41 ডিগ্রি তাপমাত্রা থাকবে এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে। কারণ সকাল থেকে যেভাবে গরমে জেরবার এবং দুপুরের পর থেকে যত বেলা বাড়বে তত তাপমাত্রা বাড়বে এবং দুপুরের পর থেকে বিকেল 6টা পর্যন্ত বাড়ির বাইরে বেরোতে না বলছেন চিকিৎসকেরা। কারণ যেভাবে এই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে গতবারের যে তাপমাত্রা তার থেকে এবারে যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়া এবং যে ভ্যাপসাটে গরম, এতে শারীরিক অনেকটাই অসুস্থতা হতে পারে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা। অন্যান্য সময় আমাদের মনে আছে এপ্রিলের সময় যখন গরম ছিল সেই গরম কিন্তু অনেকটা শুকনো গরম ছিল এবং সেই তাপপ্রবাহের পরিস্থিতির পরে এবার আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু পশ্চিমের জেলাগুলোতেও রয়েছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া প্রত্যেক জেলাতেই কিন্তু একই রকম ছবি। কোলাঘাটে বাজি কারখানায় আগুন, বিস্ফোরণ, কিন্তু এখান থেকে অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। প্রথমত, এইভাবে জনবহুল এলাকায় বাজি বানানো যায় কিনা, অর্থাৎ বাজি বানানোর কোনো লাইসেন্স ছিল কিনা, কিভাবে এই কাজ হচ্ছিল, কতদিন ধরে হচ্ছিল, পুলিশ কি কিছুই জানতো না? এইসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। সুজিত, প্রথমে একটু জানতে চাইবো ইনসিডেন্ট, ঘটনাটা কি, বিস্ফোরণের অভিঘাত কত এবং এলাকার মানুষ কি বলছেন? এলাকার মানুষ রীতিমতো শঙ্কিত, আতঙ্কিত। তারা কিন্তু বলা যায় মুখে যেমন যারা আছেন কুলু মেটেছে অতনু, তেমন কিন্তু বহু মানুষ এলাকা ছাড়া। আসলে গতকাল আচমকাই তীব্র শব্দে কেঁপে ওঠে বিস্ফোরণ এবং যেটা দেখা গেছে পয়াগ্রাম একাধিক বাড়িতে বেআইনিভাবে বাজি তৈরি হয় বলে অভিযোগ। সেখানেই বাজি তৈরি চলে বছরের পর বছর। পুলিশ হাত গুটিয়ে বসে থাকার কারণে রমরমা বেড়েছে। আর এ ধরনের ঘটনা যখন সামনে আসে পুলিশ তদবির শুরু করে, তোড়জোড় শুরু করে। কিন্তু যেটা বন্ধ করার সারা বছর ধরেই কিন্তু এটা চলে আসছে এবং এই যে ঘটনা, রাত্রে যে তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠা গোটা এলাকার মানুষ বলছেন যে একেবারে এ ধরনের ঘটনা তেমন ঘটতে দেখেননি, ছোটোখাটো দেখেছেন, কিন্তু বাজি বোমা থাকা অতনু বাড়িতে আচমকায় আগুন লাগে, বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে পাশাপাশি বাড়িতেও এবং ভেঙে চৌচির হয়ে যায় সেই বাড়ি। পাশাপাশি কিছু বাড়িও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই যে গোটা ঘটনা সবটাই কিন্তু কোলাঘাটের পয়াগ গ্রামের, যে গ্রামে রমরমিয়ে চলে বাজি তৈরি, বেআইনিভাবে চলে, লাইসেন্সের বালাই নেই। এবং এটা নিয়ে ধরপাকড় শুরু হয় কখন না, যখন এগরা, পাঁশকুড়া এইসব জায়গায় এ ধরনের ঘটনা ঘটে। কিন্তু সেই কদিনই তোড়জোড় চলে, বাকি সময় কিন্তু পুলিশ হাত গুটিয়ে বসে থাকে, প্রশাসন একেবারে নীরব থাকে। সেটাই অভিযোগ করছেন মানুষ। তার ফল ভোগ করতে হচ্ছে এই মানুষদেরকে, যারা কিনা পাশাপাশি প্রতিবেশী যারা এই ব্যবসা করেন না, এই বাজি তৈরি করেন না, তাদের কিন্তু ভুগতে হচ্ছে রীতিমতো ভোগান্তি। কারণ এরকমই ঘটনা প্রায়ই ঘটছে এবং ঘটলে আবারও বলছি পুলিশ
তোড়জোড় শুরু করে। ভোটের পরে আবার ভোট, অর্থাৎ 4টি বিধানসভা আসনে পুনর্নির্বাচন হবে। এই 4টি বিধানসভা আসন কোন কোন আসন, কেনই বা এখানে আবার ভোট হবে, কবে হবে ভোট? সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, যে উপনির্বাচন হবে 4টি বিধানসভা কেন্দ্রে, কোন কোন কেন্দ্রে এবং কবে? দেখো, আগামী 10ই জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে এবং 13ই জুলাই তার গণনা হবে। নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে 15ই জুলাইয়ের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে হবে। মূলত রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং কলকাতার মালদা, কলকাতার মানিকতলা, এই 4টি কেন্দ্রে উপনির্বাচন হবে। তার মধ্যে মানিকতলা কেন্দ্রের তুমি জানো যে সাধন পান্ডে তিনি মারা যাবার পর এই কেন্দ্রে উপনির্বাচন হবে এবং বাকি যে 3টি কেন্দ্র সেখানকার বিধায়করা পদত্যাগ করেছিলেন, মূলত তার জেরে এই 3টি কেন্দ্রে উপনির্বাচন হবে। সব থেকে 4টি কেন্দ্রে উপনির্বাচন হবে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে আগামী 24 জুন এই 4টি কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারি করা হবে এবং তারপর থেকে মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। 21 তারিখ পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন বিভিন্ন রাজনৈতিক দলগুলো। ধন্যবাদ সোমরাজ। অপর প্রতিনিধি আবির রয়েছেন আমার সঙ্গে। আবির, এই 4টি যে বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা আসন, এই 4টি বিধানসভা আসনের মধ্যে থেকে তিনটি তৃণমূলের হাতছাড়া হয়েছিল। অবশ্য পরবর্তীতে এই 3টি বিধানসভা যারা জিতেছিলেন সেই 3জন বিধায়কই যোগ দিয়েছিলেন তৃণমূলে। তৃণমূল প্রার্থী বাছাইয়ের বিষয়ে এবার কোন বিষয়টাকে অগ্রাধিকার দেবে? অর্থাৎ আমি যদি বলতে চাই যে রায়গঞ্জ বা বাগদার ক্ষেত্রে সেই যারা প্রার্থী ছিলেন বিজেপির হয়ে, যারা জিতেছেন, তারাই কি টিকিট পেতে পারেন বলে মনে হচ্ছে? একেবারেই তাই, সেটাই মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে এই 3জনই হচ্ছে যখন বিজেপি ছাড়েন তারা তখন হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা দেখিয়েছিলেন এবং বিজেপির মধ্যে একাধিক ইস্যু নিয়ে তারা বারবার ধরে সরব হতে শুরু করেছিলেন। এবং এর মধ্যে তুমি যদি দেখো যে কৃষ্ণ কল্যাণী বা বিশ্বজিৎ দাস, এদের দুজনের জনসংযোগ বা সাংগঠনিক দিক থেকেও সেই জায়গাতে যথেষ্ট দক্ষতা রয়েছে। অনেকেই বলছেন যে 2021-এর পর 2024 ওই আসনগুলোতে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়েছে। এই জায়গাগুলোতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এরাই লড়াই করেছে। কিন্তু তবে তৃণমূল কংগ্রেস মনে করছে এই সমস্ত জায়গাতে লোকসভা এবং বিধানসভার যে নির্বাচনী দুটো প্রেক্ষিত আলাদা, ফারাক অনেকটা রয়েছে। ফলে সম্ভাবনা এই 3জনকে ফের পুনরায় বিধানসভা নির্বাচনে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে। আবির, মানিকতলার ক্ষেত্রে মার্জিন যথেষ্ট কম ছিল, সেক্ষেত্রে নতুন কোনো মুখ বা কোনো সারপ্রাইজ? মানিকতলার ক্ষেত্রে সেই সম্ভাবনাটা প্রবল হয়েছে, সেক্ষেত্রে একটা চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে। উত্তর কলকাতার সাংগঠনিক রাজনীতি সম্পর্কে যারা অবহিত তাদের মধ্যে থেকে কাউকে সেখানে নিয়ে আসা হতে পারে। তবে এই বিষয় নিয়ে শীঘ্রই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানানো হবে। মানিকতলা কে কেন্দ্র করে যে রাজনৈতিকভাবে যে লড়াই বা চমকের যে বিষয়, সেটা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব অবশ্য অস্বীকার করছে। ধন্যবাদ আবির। কসবায় গোষ্ঠীদ্বন্দ্ব, রবিবার রাত 8টা নাগাদ আলো নিভিয়ে, পাড়ার আলো নিভিয়ে নাকি বোমা ফেলা হয়েছে, শুনলে গুলি ছোড়া হয়েছে। কারা করলো? এই যে দুই গোষ্ঠী, এই দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষ। কতদিন ধরে এই দুই কাউন্সিলরের মধ্যে ঝামেলা চলছে, কেনই বা চলছে? আসল সমস্যা কোথায়? অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, সমস্যা কোথায়? কসবা যে ইন্দুপাক এলাকা, সেখানে কিন্তু একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। গতকাল রাতের বেলায় এই ঝামেলার সূত্রপাত যখন নতুন যিনি ওয়ার্ডের কাউন্সিলর 107 নম্বর লিপিকা মান্না, তিনি বাড়িতে ছিলেন না, তিনি যখন এলাকায় আসেন তার পরবর্তী ক্ষেত্রে তার বিরুদ্ধে অভিযোগ তার অনুগামীরা কিন্তু একেবারে বোমাবাজি করে। অন্য যিনি আগে যিনি ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সুশান্ত ঘোষ, তিনি সরাসরি তার বিরুদ্ধে অভিযোগ করছেন যে একেবারে এই এলাকায় খারাপ ফলাফল, এই নিয়েই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত। শুধু তাই নয়, বোমার পাশাপাশি গুলি চালানো হয়েছে বলে এমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে। মহিলা কর্মী, তৃণমূল কর্মী, তাকে মারধর করা হয়েছে। ইতিমধ্যে সুশান্ত ঘোষ, তিনি এই ওয়ার্ডে আগে কিন্তু কাউন্সিলর ছিলেন, তিনি একেবারে সরাসরি নতুন যিনি কাউন্সিলর লিপিকা মান্না তার বিরুদ্ধে অভিযোগ করছেন এই ঘটনার খারাপ ফলাফল ভোটে এই ওয়ার্ডের, সেই কারণেই কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত বলে এমনটা জানতে পারছে। যদিও কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করেছে এবং কি কারণে এই ঘটনার সূত্রপাত, দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হলো, এই বিষয়ে যেমন খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে লিপিকা মান্না, তিনি কিন্তু সরাসরি এই অভিযোগ কিন্তু অস্বীকার করছে, এরকম ঘটনা তিনি জানেন না বলে এমনটা দাবি করছে। অন্যদিকে একেবারে সরাসরি সুশান্ত ঘোষ, তিনি এই ওয়ার্ডে আগে কাউন্সিলর ছিলেন, অন্য ওয়ার্ডে বর্তমানে কাউন্সিলর, তিনি কিন্তু সরাসরি লিপিকা মান্নার দিকেই অভিযোগ করছেন। সুশান্ত ঘোষের অভিযোগ শুনবো, কি অভিযোগ করছেন লিপিকা মান্না সম্পর্কে, তার কি অভিযোগ?
বড় দুর্ভাগ্যজনক। দল যদি করতো তাহলে এই জিনিস ঘটতো না, সমাজ বিরোধীদের নিয়ে ঘুরতো না। দল সম্বন্ধে সম্যক ধারণা না থাকলে যেটা হওয়ার তাই হচ্ছে। কাউন্সিলর হয়ে গেছে, কাউন্সিলর হওয়ার পরে দল হয়েছে। যাদের ছবি থানায় লাগানো আছে তাদের বিরুদ্ধেই অভিযোগ। মোস্ট ওয়ান্টেড বলে যে সমস্ত ক্রিমিনালদের ছবি থানায় লাগানো আছে তাদেরকে কাউন্সিলর কাজে লাগাচ্ছে। 107 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রত্যক্ষভাবে মদত দিচ্ছে। শুধু মদত দিচ্ছে না, এদের দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সন্ত্রাস করানো হচ্ছে। বারংবার বলেছি দেবাশিস কুমারকে, কিন্তু আশ্চর্যজনকভাবে যারা এই জিনিসগুলো করে বেড়াচ্ছিল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। লিপিকা মান্নার বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন সুশান্ত ঘোষ। শুনে লিপিকা মান্না কি বললেন। আমি শান্তিপ্রিয় মানুষ, আমি কখনো গন্ডগোল ঝগড়া এগুলো করি না। আসল ঘটনা তো বাড়িওয়ালা ভাড়াটে নিয়ে। বারংবার কেন এরকম ভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বলা হচ্ছে আমি বুঝতে পারছি না। দুষ্কৃতি সন্ত্রাস আমি তৈরি করছি এগুলো আমি বলতে পারছি না। ওয়ার্ডে যারা থাকে, যারা মিটিং করে, মিছিল করে, পার্টিতে যারা আসতে চায়, কাউকে তো আমি বাদ দিতে পারি না। আমি তো জনপ্রতিনিধি, আমি তো সবার কাজ করব। ওয়ার্ডের বাইরে থেকে লোক আসছে, বদমাইশি করছে, সেটা আলাদা কথা, সেটা তো কিছু নয়। তো আমার বড় চেয়ারম্যান, ওনাকে সরিয়ে দেবে কে? সরিয়ে দেবে, ওনার বাড়িও তো এই ওয়ার্ড। আপনার মানে বিবাদটা কি? কোনো বিবাদ নেই। আমাদের ঘরে ঢুকে এসে কতগুলো ছেলে এসে মেরে গেছে। দিনু আছে, মনোজ আছে, ডিস্কো আছে, দিনু আছে, মনোজ আছে। তো ওনার ছেলেদের পার্টি ছিল, আছে প্রতিটা ছেলে নেশা ভান করে আছে। কার কথা শুনছে? কলকাতা মেডিকেল কলেজে ছাত্র বিক্ষোভ, অভিযোগ গুরুতর। অভিযোগ উঠছে তৃণমূল ছাত্র পরিষদ করার জন্য চাপ দেওয়া হচ্ছে। কারা চাপ দিচ্ছে? অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, পড়ুয়াদের তৃণমূল ছাত্র পরিষদ করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করছেন পড়ুয়ারা তৃণমূল সমর্থক অধ্যাপকদের বিরুদ্ধে। অতনু, এই পরিপ্রেক্ষিত বেশ কিছুদিন আগে থেকেই এখানে দুটি ছাত্রীদের হোস্টেল রয়েছে, স্বর্ণময়ী এবং বিধুবালা হোস্টেল, এবং এই দুটি ছাত্রী হোস্টেলেই চূড়ান্ত অব্যবস্থা চলছে দীর্ঘদিন ধরে। অভিযোগ যে কোনো পরিকাঠামো নেই, পানীয় জলের অভাব, একটি বেডে 7 থেকে 8 জন ছাত্রীকে থাকতে হয়। এই নিয়ে ছাত্রীরা হোস্টেলের দাবিতে বহুদিন ধরে আন্দোলন চালাচ্ছিলেন। সম্প্রতি যেটা অভিযোগ উঠেছে যে সেই ছাত্রীদেরকে যারা আন্দোলন করছিলেন তাদেরকে তৃণমূল সমর্থিত অধ্যাপকরা তারা চাপ দিয়েছেন যে তাদেরকে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করতে হবে এবং অথবা তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তাহলে ভালো জায়গায় পোস্টিং পেতে তারা পাবেন বা আরো বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন। এবং সেই জন্যই আজকে এখানকার মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এখানে ছাত্রছাত্রীরা এবং ইন্টার্ন হাউস স্টাফরা তারা আজকে বিক্ষোভ দেখায় অধ্যক্ষের ঘরের সামনে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের ঘরের সামনে তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে এবং অনির্দিষ্টকালীন এই বিক্ষোভ চলছে। কিছুক্ষণ আগেই এখানে বউবাজার থানার পুলিশ এসেছে, তবে এখনো পর্যন্ত পুলিশ কোন রকম হস্তক্ষেপ করেনি। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে যে তারা সমস্ত অভিযোগ পেয়েছেন, দ্রুত কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হচ্ছে এবং গোটা বিষয়টা তদন্ত করে দেখা হবে যে সত্যিই কোনো অধ্যাপক এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কিনা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে যদি কোনো অধ্যাপক এই ধরনের চাপ সৃষ্টি করে বা হুমকি দেয় তবে তা গর্হিত অপরাধ। এবং সেক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাস কি বলছেন আপনাদের শোনাবো। তবে তার আগে যারা অভিযোগ করছেন পড়ুয়ারা তারা কি বলছেন শুনুন। ছাত্রীরা অভিযোগ করেছিল যে আমরা এইভাবে থাকতে পারছি না, আমাদের হস্টেলে এত কনজেস্টেড হয়ে আপনারা জানেন এত গরম পড়েছে, এত গরমে টপ ফ্লোরে 8 জন করে থাকা ইজ নট পসিবল। এটা অভিযোগ জানিয়েছিল, তাদেরকে নানাভাবে থ্রেট দেওয়া হয়েছে। তো এটা আমরা কোনোভাবেই মেনে নেবো না। আমরা এখানে বসে আছি যতক্ষণ না এই ইস্যুটা সলভ হচ্ছে। আমাদের কলেজেরই কিছু প্রফেসর তারা এই স্টুডেন্টদের, ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের পার্সোনালি ডেকে বা কল করে তাদেরকে বিভিন্ন রকমের থ্রেট দিতে থাকে। তোমার ফেল করিয়ে দেবো, তোমাকে একাডেমিক্যালি ডাউন করে দেওয়া হবে, এরকমও বলা হয় তোমরা আমাদের সঙ্গে এসে আমাদের সাথে থেকে পলিটিক্স করো। প্রিন্সিপাল স্যার কাছে দাবি জানিয়েছি যে সুপারের পদে যারা আছেন, যারা অভিযুক্ত এখানে, তারা যত রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ পদে কলেজে আছেন সেখান থেকে তাদেরকে অবিলম্বে ইস্তফা দিতে হবে। আমরা তো ছাত্রদের কাছ থেকে এখনই অভিযোগ পেলাম ঘন্টা 2 আগে। যে কোনো অভিযোগ করলে তো একটা তদন্ত হয়। তো ছাত্রদের দাবি হচ্ছে যে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে একবার ডেকে আন, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনও তারা কেউ আসেননি। এগুলো অভিপ্রেত নয়, সেজন্য আমরা চাইছি যে একটা কলেজ কাউন্সিল ডাকছি, ডেকে আমরা এখানে এই ব্যাপার নিয়ে আলোচনা করে ইমিডিয়েটলি কিছু বন্দোবস্ত করা যায় কি না ব্যবস্থা। আর তারপর তো তদন্ত সাপেক্ষ, তদন্ত যেভাবে রিপোর্ট আসবে সে অনুযায়ী হবে।
তীব্র গরম, অসহ্য গরম, প্যাচ প্যাচে ঘাম, এই আবহাওয়া থেকে মুক্তি মিলবে কবে? হাওয়া অফিস বলছে আগামী 3 দিন মুক্তি মেলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না দক্ষিণে। শুধু দক্ষিণ কেন, পশ্চিমের জেলাগুলোর দিকে যদি তাকাই, সেখানে 40-এর উপরে পারদ গতকালই পৌঁছে গিয়েছিল, 42, সেটা 44 পর্যন্ত হয়ে যেতে পারে। বৃহস্পতিবারের আগে বৃষ্টির কোনো দেখা নেই। আর এই প্রকৃতির খামখেয়ালিপনায় ছুটি এলো না কাজে। তার কারণ ছুটি, গরমের ছুটি দেওয়া হয়েছিল গরমের জন্য, গরমের ছুটি শেষ হয়ে গেল, কিন্তু গরমের দাপট এখনো কমলো না। আমরা আমাদের দক্ষিণবঙ্গে সবকটি জেলাগুলিতে আইদার আমরা হিটওয়েভ পাবো, নয়তো সিভিয়ার হিটওয়েভ, অথবা হট অ্যান্ড হিউমিড হয়ে যায়। এবং যেহেতু হট অ্যান্ড হিউমিড এত হিটিং, তো ন্যাচারালি তার সাথে সাথে যেটা আসে সেটা হচ্ছে কোথাও কোথাও আপনার আইসোলেটেড প্লেসে আমরা থান্ডারস্টর্ম, লাইটনিং, ঝোড়ো হাওয়া পেতে পারি। মুর্শিদাবাদ, বীরভূম এবং ওয়েস্ট বর্ধমানে আইসোলেটেড রেনফল, বাকি সব জেলাগুলি শুষ্ক। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা জাস্ট শুষ্ক। ছুটি দেওয়া হয়েছিল, আগে ভাগে গরমের ছুটি দেওয়া হয়েছিল, গরমের ছুটি পার হয়ে গেল, 30 দিন পার হয়ে গেল, এখনো এতটাই গরম যে যারা স্কুলে যাচ্ছে এবং অভিভাবকরা যারা নিয়ে যাচ্ছেন তাদের হাঁসফাঁস দশা। আজ থেকে স্কুল খুলে গিয়েছে, আর যাদের স্কুলে যেতে হচ্ছে, যারা নিয়ে যাচ্ছেন তাদের অবস্থা শুনুন। ফ্রুটস তো খাবেই, আর একটু চেষ্টা করবো কটনের জামা কাপড় পরানো, আর যত সম্ভব ওয়াটারমেলন, ফ্রুটস, এই ধরনের গ্রেপস, যেগুলোতে ওয়াটারি ফ্রুটস আছে সেগুলো খাওয়ানোর চেষ্টা করবো, ডাবের জল, এগুলো। ফার্স্ট অফ অল ওকে বটলে ওআরএস ভরে দিয়েছি, কারণ যা হিউমিড তাতে আমার মনে হয় শুধু জলে কাজ হবে না। ইভেন এক্সট্রা বটলও দিয়েছি, যাতে ওই জলটা ফিনিশ হয়ে গেলে, আমার ছেলে একটু বেশি জল খায়, ওই জলটা ফিনিশ হয়ে গেলে যাতে আর একটা বটল, সেইভাবে ওকে কাস্টম করে পাঠানো হয়েছে। এছাড়া বাড়ি গেলে ও জানে যে আমাকে কিভাবে কি করতে হবে, এক্সট্রা ক্লোথস দেওয়া আছে। চেষ্টা করছি যাতে ও গরমটা কম লাগে। সকালবেলা সাধারণত হালকা জামা কাপড় পরানো তো সম্ভব না, স্কুল ইউনিফর্মই আসতে হবে, কিন্তু সকালবেলা সেরকমভাবে, এখনো তো খুবই শিশু আমার, যেহেতু একদম লোয়ার নার্সারি, সেরকম প্রিকশন তো কিছু নেওয়ার নেই, গরম কিছু করার নেই, এটাকেই হ্যান্ডেল করতে হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন সবচেয়ে খারাপ অবস্থা পশ্চিমের জেলাগুলোর। তো বাঁকুড়াতে স্কুল খুলে গিয়েছে, স্কুলের প্রথম দিন কি অবস্থা দেখুন। সূর্যের তাপ এত বেশি, সেই জন্য আমাদের শরীর থেকে বারবার ঘাম বেরিয়ে যাচ্ছে। কতটা কষ্ট হচ্ছে গরমে? প্রচুর গরম, একটু বেশি আছে। কষ্ট হচ্ছে গরমে? হ্যাঁ, লাইন চলে গেলে কষ্ট হচ্ছে। ঘাম হচ্ছে কিছু? হ্যাঁ, কষ্ট তো প্রচণ্ডই হচ্ছে, কারণ এতদিন যখন এত গরমে যখন বন্ধ ছিল স্কুল, তারপরে যে আবার যে স্কুলটা আরও যে গরম পড়লো, তার জন্য যদি আর কিছুদিন যদি ছুটি থাকতো তাহলে খুবই ভালো হতো। যেটা লক্ষণীয় সেটা হচ্ছে বাচ্চাদের উপস্থিতির হার কিন্তু আজকে একেবারেই কম। হিউমিডিটি এত বেশি যে বাচ্চারা খুব ঘামছে, অসুস্থতার হার অনেক বেড়েছে। গ্রীষ্মকালীন যে আমাদের অবকাশটা দেওয়া হয়েছিল সেটা তো অনেকটাই লম্বা ছিল। আরেকটু পরিস্থিতি স্বস্তিকর হয়ে উঠলে স্কুলটা খুলতো, তাহলে ভালো হতো অনেক।